আমি ফারিহাকে বিয়ে করব। রাকিবের এমন কথা শুনে আতিয়া তো অবাক হয়ে গেল। কিন্তু অবাক হল না আবরার, সে হয়তো আগে থেকেই কিছুটা আন্দাজ করেছিল, তাই শীতল কণ্ঠে বলল, তো কবে করবি বিয়ে? রাকিব, কবে মানে বিয়ের প্রস্তাব দেইনি আমি এখনো। আবরার ভ্রু কুঁচকে বলল, তাহলে এইখানে কি করতে আসছিস? রাকিব ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল, আমার সোনা পাখি জান ভাই আমার, সরি ভাইরা ভাই আমার, তুই চল আমার সাথে, বিয়ের প্রস্তাব তুই দিবি প্লিজ আমার সোনা ভাইরা ভাই, রাগ দেখাবি না। রাকিবের এমন কথা শুনে আতিয়া মুখে হাত দিয়ে হাসতে লাগল, আর আবরার ধমক দিয়ে বলল, শালা আমি কি তোর বউ লাগি যে সোনা জান পাখি বলছিস? রাকিব নাক ছিটকিয়ে বলল, ছে তুই আমার বউ হবি কেন? বউ তো তোর শালি হবে আমার, তুই আমার বউ হলে আমি বাবার ডাক জীবনে শুনতে পারব না। রাকিবের এমন কথায় আতিয়া এইবার উচ্চ স্বরে হেসে দিল। লাইক সিরিয়াসলি এরা কোন গ্রহ থেকে নেমে আসছে? আতিয়ার হাসি শুনে আবরার রেগে আতিয়াকে ধমক দিল, স্টপ, এইভাবে দাঁড়িয়ে বিদঘুটে ভাবে হাসতে বলেছে কে? আতিয়া হাসি থামিয়ে বলল, আমার হাসি বিদঘুটে? আবরার, হ্যাঁ একদম বাজে বিদঘুটে, তাই হাসা অফ। আতিয়া কি বলবে বুঝতে পারছে না, তবুও ছেড়ে তো দেবে না, তাই তিরতির করে বলল, আপনার বউয়ের হাসি বিদঘুটে, শুধু তাই নয় একদম পেতনিদের মতো হাসি। এই বলে আতিয়া আর একটুও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর আবরার আতিয়ার যাওয়ার পানে তাকিয়ে বলল, একদম উচিত কথা বলেছ ঘরোয়ালি, আসলেই আমার বাচ্চা বউটা পেতনি একটা। আবরার এর কথা আতিয়ার কানে আসতেই আতিয়ার পা থেমে গেল। ও আবরার এর বলা কথা ভাবতেই এখন কান্না লাগছে, মানে সে নিজেই নিজেকে বদনাম করল। সে নিজেই তো ওই নির্জীব মানুষের বউ, আর ছি ছি আতিয়া তোর মাথা একদম পাগল হয়ে গেছে। বলে আতিয়া আর না দাঁড়িয়ে সোজা মিসেস মোহনার রুমের উদ্দেশ্য গেল। কমা নিচে বসে থাকা রাকিব আবরার এর উদ্দেশ্য বলল, বাহ বাহ, তোদের সম্পর্কের দেখছি ভালোই উন্নতি হয়েছে। আবরার, তাতে তোর কি? রাকিব, আমারই তো সব, আমার বউটাকে এনে দেনা ভাই, তাহলে দেখবি আমাদের সম্পর্ক তাও তোদের মতো উন্নতি হবে, এমনকি বাচ্চা কাচ্চার বাবাও হয়ে যাব তোর আগে। আবরার, চুপ, আর একটা ফালতু কথা বললে উপরে যাওয়ার টিকিট কেটে ফেলব। রাকিব তার শাহাদাত আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল, আমি চুপ, এইবার তুই চল। আবরার সোফা থেকে উঠে বাইরে যেতে যেতে বলল, আয়ে, বলে দুইজনে বাইরে বেরিয়ে গেল। তারপর গাড়িতে বসে পড়ল। ৩০ মিনিট জার্নি পরে গাড়ি এসে থামল ফারিহাদের বাসার সামনে। আবরার, রাকিব আর ড্রাইভিং সিটে থাকা আরিফ বেরিয়ে আসলো গাড়ি থেকে। আবরার ফারিহাদের সদর দরজার দিকে এগোচ্ছে। আবরার এর সাথে সাথে রাকিব ও আরিফ হাতে মিষ্টি ফল মূল নিয়ে আসছে। আবরার সদর দরজা পেরিয়ে বাড়িতে প্রবেশ করল। মিস্টার সাফওয়ান সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আবরারকে বাড়ির ভিতরে আসতে দেখে হাতে থাকা নিউজ পেপারটি টেবিলের উপর রেখে আবরার এর কাছে উঠে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই মিস্টার আবরার ফাহাদ, কেমন আছেন? মিস্টার সাফওয়ান এর হাতের সাথে নিজের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মিস্টার সাফওয়ান আবরারকে সোফায় নিয়ে বসাতে বসাতে বলল, আমিও ভালো আছি, তো কি মনে করে আসলে এইদিকে? আবরার সরাসরি বলল, বিয়ের প্রস্তাব নিয়ে। আবরার এর কথা শুনে মিস্টার সাফওয়ান ভাবাচাকা খেয়ে বলল, মানে তোমার তো বিয়ে হয়ে গেছে তাহলে? আবরার বিরক্তি কণ্ঠে বলল, আমার বিয়ের কথা না, আমার বন্ধু রাকিবের বিয়ের কথা বলছি। মিস্টার সাফওয়ান, ও আচ্ছা। আবরার এইবার সোজাসুজি বলা শুরু করল, আমি আমার বন্ধু রাকিবের জন্য আপনার মেয়ে ফারিহার হাত চাইতে এসেছি। আবরারকে কথা বলতে না দিয়ে মিস্টার সাফওয়ান কিছু বলবে তার আগে আবরার হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, আমি শেষ করি তারপর আপনি। আমার বন্ধু রাকিব একজন সিঙ্গার, শুনেছেন হয়তো ওর গান। আর যাই হোক, আমার বন্ধু আপনার মেয়েকে অনেক ভালোবাসে, আপনার মেয়ে ও আমার বন্ধুকে অনেক ভালোবাসে। তাই রাকিবের গার্জিয়ান হিসাবে আমি আসছি আপনার মেয়ের হাত চাইতে আমার বন্ধুর জন্য। এখন আপনি বলতে পারেন যে আমি কেন আসছি, ওর আব্বু আম্মু আসলো না কেন? তো শোনেন, ওর আব্বু আম্মু লন্ডন থাকে, আর এইসবে কাজে ওরা সময় নষ্ট করতে চাই না, বিজি পারসন। এখন আপনি বলেন আপনি রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তাহলে কালকে শুক্রবার, কালকেই বিয়ের ডেট ফিক্সড। আবরার এর সম্পূর্ণ কথা শুনে মিস্টার সাফওয়ান বেশি ভাবল না, সে রাজি হয়ে গেল। কারণ সে আবরারকে চেনে, আবরার কেমন সেটা ভালোভাবে জানে। তাহলে তার ফ্রেন্ড ও নিশ্চয়ই ভালো। এটা ভেবেই মিস্টার সাফওয়ান রাজি হয়ে গেল। আবরার এইবার আরিফকে মিষ্টি আর ফলমূলগুলো রেখে দিতে বলল। তারপর আবরার মিস্টার সাফওয়ান থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল।
বাড়ির বাইরে বেরোতেই আচমকা রাকিব আবরারকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেল। এইসব দেখে আবরার বিরক্তি কণ্ঠে বলল, হুট শালা কি করছিস এইসব, আমার বউয়ের হক তুই নিচ্ছিস কেন ওয়াক্থু। রাকিব খুশি হয়ে বলল, এটা তোকে বোনাস দিলাম আমার বিয়ে ঠিক করার জন্য, আর সারপ্রাইজ কালকে দেব যখন বিয়ে হবে। আবরার, এত খুশি হতে হবে না, গাড়িতে ওঠ নয়তো রেখে চলে যাব। আবরার এর বলতে যত দেরি কিন্তু রাকিবের উঠতে তত দেরি হল না। রাকিব উঠতেই আবরার ও উঠে বসল। তারপর গাড়ি চালিয়ে ওরা নিজেদের গন্তব্য এর উদ্দেশ্য গেল। হ্যালো আতিয়া। আতিয়া, হুম আম্মু বলো। মিসেস আয়েশা, কেমন আছিস মা? আতিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? মিসেস আয়েশা, ভালো নেই রে। আতিয়া বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে মা? শরীর খারাপ? আব্বু ঠিক আছে তো? কিছু হয়নি তো, মিসেস আয়েশা বলল। আমার কিছু হয়নি কিন্তু। আতিয়া, কিন্তু কি আম্মু? মিসেস আয়েশা, তোর আব্বু এখনও বাসায় আসেনি, চিন্তা হচ্ছে মানুষটা আজ 2 দিন হলো কোন কল মেসেজও দিল না, ঠিক আছে তো নাকি কোন ক্ষতি হয়েছে বুঝতে পারছি না, মনটা শুধু কু ডাকছে। আতিয়া তার মাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, হয়তো কোন কাজে ব্যস্ত, আগে দেখতে তো 15 দিন ও চলে যেত, কথা হতো না। তবুও আল্লাহ ঠিকঠাকভাবে আব্বুকে হেফাজত করত। এইবার ও করবে, কোন বিপদ হবে না। আব্বু ফ্রি হলে তোমাকে কল করবে দেখো আম্মু। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাই যেন হই, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে। আচ্ছা মা, রাখছি, পরে কথা বলবো। আতিয়া, আচ্ছা আম্মু। কমা কল কেটে দেওয়ার পরও আতিয়া কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বুকের ভেতর কেমন একটা অজানা শূন্যতা কাজ করছে। মায়ের কণ্ঠস্বর এখনও কানে বাজছে, তোর আব্বু এখনও বাসায় আসেনি। 2 দিন হলো কোনো খোঁজ নেই। সে দ্রুত আব্বুর নাম্বার আবার ডায়াল করল। দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আতিয়া একদম নিশ্চুপ হয়ে গেল। ঠোঁট কাঁপতে লাগল। আবার চেষ্টা করল। দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তার হাতের তালুতে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। বুকের মধ্যে কেমন একটা অস্বস্তিকর চিনচিনে ব্যথা অনুভব করল। এটা কেবল নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই তো? কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সে ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। এবার হোয়াটসঅ্যাপে ঢুকে আব্বুর শেষ অনলাইন চেক করল, 2 দিন আগে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আব্বু কি এত ব্যস্ত যে ফোন ধরারও সময় পাচ্ছে না? নাকি? না, না, এসব ভাবা যাবে না। আতিয়া মাথা নাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। আব্বু ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ভয় শিকড় গেড়ে বসছে। আব্বু কি কখনো এমন করতেন? আগেও তো কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু একদম নিখোঁজ। একটাও ফোন, একটাও মেসেজ না। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। এক মুহূর্তও দেরি না করে সে আবার নাম্বার টিপল। এবার একটু জোরে। বুকের মধ্যে হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করেছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আতিয়া ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার হাত কাঁপছে, চোখের কোণে পানি জমছে। সে ধপ করে বিছানায় বসে পড়ল। ফোনটা পাশে ছুঁড়ে দিয়ে 2 হাতে মুখ চেপে ধরল। একটানা এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর পারছে না। বুকের মধ্যে একটাই প্রশ্ন গুমড়ে মরছে, আব্বু ঠিক আছে তো? হঠাৎ মনে হল আবরারকে ফোন দেওয়া উচিত। কিন্তু সে কি বিরক্ত হবে, নাকি এটা জানা দরকার? আতিয়া দ্বিধায় পড়ে গেল। হাতের তালু ঘেমে একদম ভিজে গেছে। একদিকে মায়ের কাদো কাদো কণ্ঠস্বর, অন্যদিকে নিজের মনের মধ্যে জন্ম নেওয়া ভয়। আল্লাহ, প্লিজ কিছু যেন না হয়। তার ঠোঁট ফিসফিস করে উঠে এল। বসার ঘর নিস্তব্ধ। মিসেস আয়েশা হতভম্ব হয়ে বসে আছেন। মোবাইলের স্ক্রিনে ভিডিও থেমে গেছে, কিন্তু তার কানে এখনও বাজছে সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি, আমি চাই ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষটা আমায় বেছে নিক। সাদমানের সেই কুৎসিত পরিকল্পনা, তার নাটকের আসল সত্য এখন তার সামনে স্পষ্ট। তার শরীর কাঁপছে, চোখ বিস্ফারিত, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আবরার একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে কোনো মায়া নেই, শুধু নির্মম বাস্তবতা। মিসেস আয়েশা ফিসফিসিয়ে, অস্পষ্ট কণ্ঠে, না, এটা মিথ্যে, আমার স্বামী এমন হতে পারে না। আবরার ঠান্ডা গলায় একটা তাচ্ছিল্যের হাসি দিল। আবরার, যে মানুষটা 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করে,
যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, যে নিজের স্ত্রীকেও প্রতারণা করেছে, সে তো এর চেয়েও খারাপ হতে পারে, তাই না? মিসেস আয়শার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। এত বছর যাকে ভালোবেসে এসেছেন, যার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, সেই মানুষটাই যে এত বড় প্রতারক হতে পারে, সেটা বিশ্বাস করতে তার বুক ফেটে যাচ্ছে। মিসেস আয়শা কাপা গলায় নিজেকে বোঝানোর চেষ্টা করে, আমি ওকে নিজ চোখে দেখতে চাই। আমি ওর মুখ থেকে শুনতে চাই। আবরার একটু মাথা ঝাঁকালো, যেন সে এমনটাই আশা করেছিল। আবরার, চলেন, আপনাকে দেখিয়ে দিই, আপনি কাকে নিজের স্বামী বলে জানতেন। আরিফ দরজা খুলে দিল, গাড়ি প্রস্তুত। মিসেস আয়শা আর কিছু না বলে উঠে দাঁড়ালেন, পা চলছিল না, তবুও তিনি হাঁটলেন। হয়তো আজ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছেন। আবরার রাকিবের সাথে কথা বলে তখনই মিসেস আয়শাদের বাসায় আসে। তারপর তাকে একটা কল রেকর্ড শোনাই, যেটা ছিল, সাদমান, 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করেছিলাম, আর এখন সেই নাটক কাজে লাগাচ্ছি। আবরার তো মনে করছে আমি দুর্বল, কিন্তু যতটা দুর্বল আমি না, তার চেয়েও ভয়ঙ্কর। এইবার আর ছাড়ব না। আগন্তুক, তুই যদি ভেবেছিলি আমি তোর মতো বোকা, তবে ভুল ভাবিস। তুই একদম আমার পথে চলবি, আবরারকে শেষ করেই তুই শান্তি পাবে। সাদমান, শান্তি তো কেবল তখনই আসবে, যখন আবরারের খুনি আমি হব। আমার আর কোনো খায়েশ নেই, শুধু ওর জীবনটা শেষ করতে হবে। যদি সে আর বেঁচে থাকে, তাহলে আমার সব কিছু ব্যর্থ। আগন্তুক, আবরারকে শেষ করা যে কতটা জরুরি, তা তুই জানিস না। সে জানলে তো আরও বিপদ হবে, তোর পঙ্গু হওয়ার নাটকও শেষ হবে না। তুই এবার ভুলে যাস না, আমি ওকে মরতে দেব না। সাদমান, আরেকটা সুযোগ চাই, আর একবার মরার নাটক করব, তখন শেষ হয়ে যাবে আবরার। আমি যা বলবো, সেটা হবেই। এবার আর কাউকে ছাড়ব না। এই ফুল কল রেকর্ড শুনে মিসেস আয়শা সোফায় বসে পড়ল মাথা ঘুরিয়ে। আবরার তারপর আরও একটা ভিডিও প্লে করল, যেটাই ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘর। সাদমান একটি চেয়ার টেনে নিয়ে বসেছে, চোখে বিদ্রূপের হাসি। হুইলচেয়ারের হাতলে ঠকঠক শব্দ তুলতে তুলতে বলে, সাদমান, 2 বছর ধরে পঙ্গু হওয়ার নাটক করে গেলাম, কেউ একটুও টের পেল না। হা হা, কল্পনা কর আগন্তুক ভাই, আবরার যখন জানতে পারবে যে আমি আসলে কখনোই পঙ্গু ছিলাম না, তখন ওর মুখের অবস্থা কেমন হবে? পাশে বসে থাকা আগন্তুক ধীরে ধীরে সিগারেট টেনে বলল, আগন্তুক, ওর মুখের অবস্থা তো পরে দেখবি, আগে ভাবিস কিভাবে ওকে শেষ করবি। ও তোকে ভাই ভাবে, তুই তার সবচেয়ে কাছের মানুষ। এখন সময় ওর পেছনের ছুরি বসানোর। সাদমান দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। মুখটা ভয়ঙ্কর বিকৃত হয়ে উঠল। সাদমান, ওকে শুধু মেরে ফেললেই হবে না, আগন্তুক ভাই। ওকে ভেতর থেকে শেষ করতে হবে। ও ভাবছে, যার জন্য বেঁচে আছে, যাকে ভালোবাসে, সে অন্তত ওর আপন। অথচ আমার মেয়ে এখন ওর জীবন। আগন্তুক হালকা হেসে বলল, আগন্তুক, ওর মা তো মরে গেছে। ওর কাছে এখন একটাই অবলম্বন। আর সেই অবলম্বন তোর হাতের পুতুল। বুঝলি সাদমান, মানুষ তখনই বেশি কষ্ট পায়, যখন সব আশা শেষ হয়ে যায়। ওকে বাঁচিয়ে রেখে কষ্ট দে। সাদমান মুখ বিকৃত করে হাসল। সাদমান, না, বেশি কষ্ট দেওয়া লাগবে না। আমি চাই ওর চোখের সামনে সব শেষ হয়ে যাক। আমি চাই ও দেখুক, কাকে ও ভালোবেসেছিল, কার জন্য সে সব কিছু করতে চাইত। আমি চাই ওর চোখের সামনে ওর ভালোবাসার মানুষটা আমায় বেছে নিক। আগন্তুক ধীর স্বরে বলল, আগন্তুক, এটাই তো খেলাটা। আবরারের জীবনকে আমি ধ্বংস করে দিয়েছি অনেক আগেই, এখন শুধু শেষ ধাক্কাটা দিতে হবে। সাদমান একটা ছুরি বের করে টেবিলের ওপর রাখল, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সাদমান, কাল রাতেই আবরারের জীবন শেষ হয়ে যাবে। কাল রাতেই সে বুঝবে, আসলে সে কখনোই কারো আপন ছিল না। ভিডিও শেষ হয়, আবরারের হাত শক্ত হয়ে আসে, চোখের শিরাগুলো ফুলে ওঠে আবারও। এইসব দেখে মিসেস আয়শা আর কিছু বলার ভাষা পেল না। তারপর তো আপনারা জানেন, একটি পরিত্যক্ত গুদামঘর, ঝুলন্ত একমাত্র বাতির ফিকে আলোয় একটা চেয়ার, সেখানে শক্ত করে বাঁধা সাদমান, মুখে কাপড় গোজা। দরজা খুলে গেল, আর ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন মিসেস আয়শা। চোখে কান্না, কিন্তু মুখে ঘৃণা আর তীব্র প্রতারণার যন্ত্রণা স্পষ্ট। আবরার ধীর গতিতে এগিয়ে এসে সাদমানের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। সাদমান হাঁপাতে লাগল,
মুখ শুকনো, চোখে আতঙ্ক। সাদমান কাপা গলায়, আয়েশা, বিশ্বাস করো, আমি এসব করিনি। মিসেস আয়েশা চুপ করে তাকিয়ে রইলেন, কোনো প্রতিক্রিয়া নেই। যেন এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা একজন অপরিচিত, একজন বিশ্বাসঘাতক। আবরার ঠান্ডা কণ্ঠে, একটু আগে যা বললে, সেটা তো ভিডিওতে রেকর্ড করা আছে। এখন নায়ক সাজতেন এসেছেন শ্বশুর আব্বা। সাদমানের চোখ বড় হয়ে গেল। সে কিছু বলতে যাবে, কিন্তু মিসেস আয়েশা এবার হেঁটে এগিয়ে এলেন। ধীর, নিয়ন্ত্রিত কিন্তু বিষে ভরা গলায় বললেন, মিসেস আয়েশা, আমি তোমাকে বিশ্বাস করে জীবনের সব কিছু দিয়েছি, অথচ তুমি আমাকে প্রতারণা করেছ, আমার সন্তানকে হত্যার পরিকল্পনা করেছ, তুমি নাটক করেছ, আর তুমি চেয়েছিলে আমি তোমার সেই নোংরা খেলায় অংশ নিই। সাদমান তরপে উঠল, সে বোঝাতে চাইল, কিন্তু তার চোখে বোঝা গেল, সে জানে তার অভিনয় এইবার ধোপে টিকবে না। সাদমান, আয়েশা, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু ওকে আমাদের থেকে সরিয়ে দিতে চেয়েছি। মিসেস আয়েশা তীব্র চিৎকারে, ভালোবাসা? তুমি ভালোবাসার নাম নিয়ে কলঙ্ক ছড়িয়েছ। আমি তোমাকে ঘৃণা করি, সাদমান। তুমি একটা জঘন্য বিশ্বাসঘাতক। সাদমানের মুখ শুকিয়ে গেল। এই প্রথমবার সে বুঝতে পারল, সে সবকিছু হারিয়ে ফেলেছে। আবরার এবার ধীর পায়ে এগিয়ে এসে মিসেস আয়েশার পাশে দাঁড়াল। আবরার ঠান্ডা কণ্ঠে, আপনি যদি চান, আমি 1 সেকেন্ডে এই জানোয়ারটাকে শেষ করে দিতে পারি। মিসেস আয়েশা গভীর শ্বাস নিলেন। চোখের জল মুছে একদৃষ্টিতে তাকালেন সাদমানের দিকে। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু গলায় দৃঢ়তা ফুটে উঠল। মিসেস আয়েশা, না, ওর এত সহজ মৃত্যু প্রাপ্য নয়। ওর উচিত ধীরে ধীরে সব হারানো, তিলে তিলে মরার যন্ত্রণা সহ্য করা। ওর নাটকের পর্দা এবার চিরতরে নামিয়ে দেওয়ার সময় এসেছে। আবরার একটু হাসল, এমনটা সে আশা করেছিল। আবরার সাদমানের দিকে তাকিয়ে, তোর খেলা শেষ, সাদমান। এবার তুই শুধু একটা নামহীন, পরিচয়হীন বিশ্বাসঘাতক, যাকে কেউ আর মনে রাখবে না, আর যার জন্য কেউ অপেক্ষা করবে না। সাদমান দিশেহারা হয়ে গেল, তার চোখে ভয় ফুটে উঠল। মিসেস আয়েশা পেছনে ফিরলেন, দরজার দিকে এগিয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত এই ঘৃণ্য মানুষটার সামনে থাকতে চান না। আবরার আরিফকে একবার ইশারা করল, আরিফ এগিয়ে গিয়ে দরজাটা খুলল। মিসেস আয়েশা বের হয়ে গেলেন, পিছনে তাকালেন না। আবরার একবার শেষবারের মতো সাদমানের দিকে তাকাল। আবরার শীতল কণ্ঠে, বিদ্রূপের হাসি নিয়ে, তুই যা করেছিস, তার ফল পেতেই হবে, সাদমান। খুব শিগগিরই। তারপর সে ধীরে ধীরে পেছনে হাঁটল, দরজা বন্ধ হয়ে গেল, আর সেই অন্ধকার ঘরে সাদমান একা পড়ে রইল, তার ধ্বংসের অপেক্ষায়।